শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগতম। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। কথাই বলতে পারছেন না বাংলাদেশের সাংবাদিকরা, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন। গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে আরও একজনের মৃত্যু, কারফিউ এর মাঝে আটক। ডেঙ্গুতে আরও এক মৃত্যু, করোনা শনাক্ত 2। জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হচ্ছে ঢাকায়, সমঝোতা সড়ক স্বাক্ষর। আমলাদের খুশি করতে বড় পদোন্নতির পরিকল্পনা সরকারের। 1 বছর আগে আজকের দিনেই বন্ধ হয়েছিল ইন্টারনেট, চালিয়ে দেওয়া হয়েছিল ভিটিভি মেট্রো রেল। গাজীপুরের সড়ক দুর্ঘটনায় এক পরিবারের 3 জন সহ নিহত 4। 14টি বোয়িং উড়োজাহাজ ও 3 লাখ টন গম কিনে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তুতি নিয়েছে ঢাকা। সালাউদ্দিন আহমেদ মনে করেন দেশে স্বৈরাচার বিরোধী শক্তিগুলোর বিভেদের পায়তারা চলছে। মাউন্ট এভারেস্ট পরিচ্ছন্ন করতে হচ্ছে ড্রোনের ব্যবহার। অটোরিকশায় পাওয়া 15 লাখ টাকা ফিরিয়ে দিলেন চালক। বাজারে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দামের ঊর্ধ্বগতি। এবারে বিস্তারিত। জুলাই হত্যাকাণ্ড নিয়ে একজন ক্ষমতাধর উপদেষ্টাকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছিলেন একটি বেসরকারি টিভি চ্যানেলে তখন কর্মরত ফজলে রাব্বি। এতে পড়েন ভয়ঙ্কর হুমকির মুখে তার প্রতিষ্ঠানও বড় রকমের হুমকিতে পড়ে, ফলে বাধ্য হয়ে তাকে চাকরি ছাড়তে হয়। 3 মাস ধরে বেকার তিনি, ভয়ে অন্য কোনো প্রতিষ্ঠানও তাকে চাকরি দিচ্ছে না, ফলে 3 মাস ধরে তিনি বেকার। একই ঘটনায় চাকরি যায় আরও 2 সাংবাদিকের। আওয়ামী লীগ সরকার পতনের পর মত প্রকাশের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ থাকবে না এমন আশা করা গেলেও বাস্তবে গত 1 বছরে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বলেই জানাচ্ছেন অনেকে। ঢাকার একটি অনলাইন গণমাধ্যমের সাংবাদিক নুরুজ্জামান লাবু কয়েক মাস আগে তিনি হুমকিতে পড়েন একটি রিপোর্ট লেখার সূত্র ধরে। এরপর তার ব্যক্তিগত ইউটিউব আর ফেসবুক কন্টেন্ট নিয়েও হুমকি আসতে থাকে, যেখানে তিনি সমসাময়িক রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করতেন। তিনি জানাচ্ছেন হুমকির মুখে পড়ে এখন ফেসবুক ইউটিউবে কন্টেন্ট বানানো বন্ধ করে দিয়েছেন। তিনি বিবিসিকে বলেন, সরকারে কেউ আমাকে নিষেধ করেনি, কিন্তু নানা ধরনের নন স্টেট অ্যাক্টরের যে হুমকি, মবের যে ভয়, সেটার কারণে নিজে নিজেই অনেকে কথা বলা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। আমিও বাধ্য হয়েছি। 5ই আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন ঘটবে এমন আশা করা গেলেও বাস্তবে সেটি হয়নি বলেই মত পাওয়া যাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত আছে এমন সাংবাদিকদের ঢালাওভাবে হত্যা মামলায় গ্রেফতার এবং সাংবাদিকদের প্রেস অ্যাক্টিভেশন কার্ড বাতিলের মতো ঘটনায় দেশে বিদেশে সমালোচনা হয়েছে। এছাড়াও মব সৃষ্টি করে গণমাধ্যমের উপর চাপ প্রয়োগ, নিউজ ছড়াতে চাপ দেয়া কিংবা চাকরিচ্যুত করতে বাধ্য করার মতো ঘটনাও রয়েছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে মারা গেছেন। মঙ্গলবার চলমান পদযাত্রার মাঝেই মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দেন এনসিপি নেতারা। পরবর্তীতে অবশ্য সমালোচনার মুখে তারা আবারও জুলাই পদযাত্রা ব্যবহার করেন। চলমান কারফিউর মেয়াদ আরও 12 ঘন্টা বাড়িয়েছে প্রশাসন। শুক্রবার কারফিউর 3 ঘন্টার জন্য শিথিল ছিল। এদিন সন্ধ্যা 6টায় কারফিউ শেষ হওয়ার কথা থাকলেও তা পরবর্তী 12 ঘন্টার জন্য বলবৎ রাখা হয়। এদিকে শুক্রবার সকাল পর্যন্ত 45 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আজ দুপুর 12:30টার দিকে ওসি সাজিদুর রহমান বলেন, এই ঘটনায় সদর থানায় এখন পর্যন্ত 45 জন আটক আছেন, তাদের থানায় রাখা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে 25 জনকে আটক করা হয়েছিল। অন্য 20 জনকে গতকাল রাতে যৌথ বাহিনী গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তবে হামলার 2 দিন পার হওয়ার পরেও পুলিশ মামলা করেনি। গ্রেফতারকৃতদের আদালতে তোলা হয়নি। নিহতদের কোনো ময়নাতদন্ত ছাড়াই সৎকার হয়েছে। তবে শুক্রবার জানা যায় বৃহস্পতিবার মামলা করেছে পুলিশ। এ ঘটনায় 80 জনের নাম উল্লেখ করে 570 জনকে আসামি করা হয়েছে।
মামলাটি করেন সদর থানার পুলিশ পরিদর্শক আহমেদ আলী। অভিযোগে বলা হয়েছে, এনসিপির কর্মসূচি চলাকালে সংঘর্ষে পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়া, ভাঙচুর, হামলা ও সহিংসতা চালানো হয়। 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 114 জন রোগী। এছাড়াও 2 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার 18 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 16,395 জন ডেঙ্গু রোগী হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 61 জনের। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য সমঝোতা স্মারক সই করেছে দুই পক্ষ। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলোকার তুর্কো জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারক MOU সই করেছেন। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে মিশন চালুর বিষয়ে চলতি সপ্তাহে সমঝোতা স্মারকটি সই হয়েছে। উপসচিব ও অতিরিক্ত সচিব পদে কর্মকর্তাদের বহুল প্রতীক্ষিত পদোন্নতির তোড়জোড় শুরু করেছে সরকার, যা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে এবং এরপর যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির সিদ্ধান্ত আসতে পারে। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের SSB বৈঠকে পদোন্নতিযোগ্য প্রায় 7 শতাধিক কর্মকর্তার চাকরি জীবনের তথ্য উপাত্ত যাচাই বাছাই ও বিশ্লেষণ শুরু করেছে সুপারিশকারী কর্তৃপক্ষ SSB। কয়েকটি বৈঠকের পর এই তালিকা চূড়ান্ত করা হবে। সর্বশেষ গত 8 জুলাই বসেছিল বৈঠক। সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই উপসচিব পদে পদোন্নতির ঘোষণা আসতে পারে। এর পরের মাসে আসতে পারে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ঘোষণা। আজ 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশজুড়ে কমপ্লিট শাটডাউন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের 1 বছর। এই দিনেই আগুনে ধ্বংসপ্রাপ্ত হয় ভিটিভি ও মেট্রো রেলের কিছু স্টেশন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। পুরো দেশই চলে যায় ইনফরমেশন ব্ল্যাকআউটে। এছাড়াও 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয় সরকার। এর আগে 17 জুলাই রাতে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ফলে 18 জুলাই পুরো দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। আগের দিন রাত 8:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। আসিফ মাহমুদ সেদিন ফেসবুক পোস্টে লিখেছিলেন, কমপ্লিট শাটডাউনে শুধু হাসপাতাল, গণমাধ্যম এবং অন্যান্য জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলবে না। 17 জুলাই পুলিশি অভিযান এবং হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ফাঁকা হয়ে পড়ায় আন্দোলন স্থিমিত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে 18 জুলাই কমপ্লিট শাটডাউনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক প্রতিরোধে বিপরীত চিত্র তৈরি হয়। বিক্ষোভ দমাতে এদিন বিভিন্ন স্থানে প্রস্তুত ছিল আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। সড়ক ও রেলপথ অবরোধের কারণে 18 জুলাই ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বিকেল 5:30টার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেলও। রামপুরায় বিটিভি ভবনে হামলা করা হয়। মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের কার্যালয় সহ কয়েকটি পুলিশ বক্স এবং বনানীর সেতু ভবনের সামনে থাকা বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সারা দেশের সংঘর্ষে সেদিন প্রায় 36 জন শহীদ হন, আহত হন প্রায় 1,500। গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী, মা, বাবা, সন্তান সহ 4 জন নিহত হয়েছেন। শুক্রবার 18 জুলাই মাওনা কালিয়াকৈর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, মাওনা চৌরাস্তা থেকে 5 জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালিয়াকৈরের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাওনা কালিয়াকৈর সড়কে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন, অপর যাত্রীরা গুরুতর আহত হন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে $6 বিলিয়ন বেশি বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ 14টি বোয়িং উড়োজাহাজ এবং প্রায় 3 লাখ টন গম আমদানির পরিকল্পনা করেছে। আগামী রবিবার ঢাকায় গম আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। বোয়িং এর সঙ্গে উড়োজাহাজ কেনার ব্যাপারে আলোচনা অনেক দূরে গিয়েছে। ডেলিভারির সময়সূচি তাদের উৎপাদন সক্ষমতার উপর নির্ভর করছে। তবে উড়োজাহাজ ও গম আমদানির মোট মূল্যের পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর এই উদ্যোগ এমন সময় নেওয়া হয়েছে যখন বাংলাদেশ শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপ করেছেন, যা ভিয়েতনাম 20% এবং ইন্দোনেশিয়ার 19%-র চেয়ে অনেক বেশি। দেশে স্বৈরাচার বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার 18 জুলাই ঢাকায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া ও মৌন মিছিলের আগে তিনি এক সমাবেশে এ কথা বলেন। নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্টকে আবারও ফিরিয়ে আনতে চায়, আমরা তাদেরকে চিহ্নিত করব। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। বিএনপির একজন জীবিত থাকতেও তাদের মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ৮,৮৪৯ মিটার উচ্চতার এই পাহাড়চূড়া জয় করার স্বপ্ন বহু অভিযাত্রীর, কিন্তু এই স্বপ্নের চূড়া এখন পরিণত হয়েছে আবর্জনার স্তূপে। বছরের পর বছর ধরে অভিযাত্রীদের ফেলে দেয়া অক্সিজেন সিলিন্ডার, খাবারের প্যাকেট, তাঁবু এবং অন্যান্য বজ্র জমা পড়ে আছে সেখানে। সেই আবর্জনা যেমন পরিবেশের ক্ষতি করছে, ঠিক তেমনি নষ্ট করছে এভারেস্টের সৌন্দর্য। এই দুর্গম শৃঙ্গে আহরণ যেমন চ্যালেঞ্জিং, তেমনি কষ্টসাধ্য এখানকার বজ্র নিষ্কাশনও। এই সমস্যার সমাধানে এক নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। ড্রোন দিয়ে এখন এভারেস্টের দুর্গম এলাকা থেকে আবর্জনা সংগ্রহ শুরু করেছে সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি। সম্প্রতি শেরোপাড়া দুটি বড় এসজেট ডিজেআই নামের প্রযুক্তি কোম্পানির ড্রোন থেকে এই সাহায্য পাচ্ছেন। এভারেস্টের চূড়ায় -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবর্জনা বরফ হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায় না। শেরোপাড়া একজন প্রায় 20 কিলোমিটার বজ্র কাঁধে নিয়ে 6065 মিটার উঁচুতে অবস্থিত এভারেস্টের ক্যাম্প 1 থেকে 4 ঘন্টা ধরে বিপজ্জনক হিমবাহ ও ফাটল পেরিয়ে প্রায় 700 মিটার বেস ক্যাম্পে ফিরে আসেন। ডিজিআই ফ্লাইগার্ড 30 নামের ড্রোনগুলো মাত্র 6 মিনিটেই সেই কঠিন পথ পাড়ি দিতে পারে। ফলে বহু বছর ধরে ভারী আবর্জনা বহনের যে বিপদ শিরোপাদের ছিল, তাও কমছে। সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি জানিয়েছে, এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি ড্রোনগুলো 280 কিলোমিটারের বেশি আবর্জনা সরিয়েছে এভারেস্টের চূড়া থেকে। ড্রোন ব্যবহারের ফলে কাজ দ্রুত করা যাচ্ছে। ব্যাটারি চালিত রিকশার চালক অনিক হাসান প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। এক যাত্রী তার রিকশায় একটি ব্যাগ ফেলে গিয়েছিলেন। অনিক ওই ব্যাগ খুলে দেখেন তাতে 15 লক্ষ টাকা আছে। পরে ওই ব্যক্তিকে খুঁজে বের করে অনিক টাকা ফেরত দেন। কুমিল্লা নগরের বজ্রপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। অনিক হাসানের বাড়ি কুমিল্লা নগরের চৌধুরীপাড়া এলাকায়। তাদের অভাবের সংসার, তার বাবাও অটোরিকশা চালান। গতকাল সকালে টাকার প্রকৃত মালিক নগরের বজ্রপুর এলাকায় একটি কিন্টা গাড়ি নিয়ে গিয়েছিলেন অনিকের অটোরিকশায়। তিনি ভুল করে ওই টাকার ব্যাগ ফেলে গিয়েছিলেন।
সকাল 8:45টার দিকে টাকার মালিককে খুঁজে পান অনিক। টাকার মালিক মরণ সূত্রধর নগরের ছাতিপট্টি এলাকার একজন সোনা ব্যবসায়ী। গতকাল রাতে তিনি বলেন, চালক অনিকের সততার কারণে টাকা ফেরত পেলাম, তার জন্য অনেক আশীর্বাদ করছি সৃষ্টিকর্তার কাছে। অনিক যা করেছে তা আজকালকার দিনে কল্পনাই করা যায় না, আমি ওর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। বেশ অনেকদিন পরে বাজারে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম, এছাড়াও নিম্নমুখী থাকা ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে। পাশাপাশি 2 সপ্তাহ ধরে বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বেশিরভাগ সবজি। শুক্রবার 18ই জুলাই রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কয়েক মাস ধরেই 50 থেকে 60 টাকায় স্থিতিশীল অবস্থায় ছিল পেঁয়াজের দাম। হঠাৎ করেই 2-3 দিন ধরে বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। 2 দিন ধরে বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এজন্য বর্তমানে গড়ে পেঁয়াজের দাম 60 টাকা কেজি। একই সঙ্গে ডিমের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। 1 সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ঢাকার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বাজার ভেদে 160 থেকে 180 টাকায় বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে আমদানি প্রভাবে সামান্য দাম কমলেও এখনো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। প্রতি কেজি কাঁচামরিচ 240 থেকে 260 টাকায় পাওয়া যাচ্ছে, যা সপ্তাহখানেক আগে 300 টাকায় উঠেছিল। পেঁপে, ছোট পটলের মতো হাতে গোনা 2-3 ধরনের সবজি স্বাভাবিক দামে বাজারে বিক্রি হচ্ছে। তবে কাঁকরোল, করলা, বরবটি 70 থেকে 80 টাকা, ঝিঙা, চিচিঙ্গা 60 থেকে 70 টাকা কেজি দরে বাজারে বিক্রি করতে দেখা গেছে। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।